আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। কীভাবে অ্যাজেন্ডা 21 বা অ্যাজেন্ডা 2030তে এখন কাজ চালানো হচ্ছে সেটা এই ভিডিও থেকে আরও পরিষ্কার হবে। বলেছিলাম যে ইন্ডিয়াতে বিজেপি পার্টি সহ সমস্ত পার্টি এই অ্যাজেন্ডাতে কাজ করে, তবে বিজেপি তথা আরএসএস এটাই নেতৃত্ব দেয়। কেন বলেছিলাম এদের জন্মই হয়েছে এই অ্যাজেন্ডার জন্যে, সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে মাত্র কিছুদিনের মধ্যেই তাদের নেওয়া পদক্ষেপগুলো অনেকটা পরিষ্কার করে দিয়েছে। খাদ্য, বাসস্থান, জীবিকা সহ সমস্ত ক্ষেত্রে গ্লোবাল একটি ইউনিফাইড নিয়মের আওতায় মানুষকে নিয়ে আসা হবে। সে হবে দাসের মতো, যে গ্লোবাল ওই সিস্টেমের ব্যবস্থাকে মেনে নেবে, স্বীকার করে নেবে, যেটাই নিউ ওয়ার্ল্ড অর্ডার। সে হবে সম্পূর্ণভাবে পরাধীন, যাকে সবসময় কড়া সার্ভেইলেন্স বা নজরদারির মধ্যে রাখা হবে, এবং যে সিস্টেমের এগেনস্টে কখনোই সে কথা বলতে পারবে না। পৃথিবী নাকি তার সাস্টেনেবিলিটি হারাচ্ছে, স্থায়িত্ব হারাচ্ছে, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, আর এসব মানুষের কারণে হচ্ছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার ফলে কার্বন এমিশন হচ্ছে, যে কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত কনজিউম বা ভক্ষণ করা এবং ব্যবহার করার ফলে পৃথিবীর রিসোর্স বা সম্পদ হ্রাস পাচ্ছে, পৃথিবী ব্যালেন্স হারিয়ে ফেলছে। আবার এক্ষেত্রে তৃতীয় বিশ্বের মানুষদের দিকে বেশি করে আঙুল তোলা হয়। নোংরা, আবর্জনা, নরকের কীট বলে তৃতীয় বিশ্বের মানুষদের গালি দেওয়া হয়। কৃষিকাজে এবং নিত্য প্রয়োজনীয় কাজে ভূগর্ভস্থ জল উত্তোলন করার ফলে জলস্তর হ্রাস পাচ্ছে, ফলে সমগ্র পৃথিবী সংকটের মুখে। এই সব ভুয়ো সমস্যাগুলোকে সামনে এনে পুরো পৃথিবীকে সেটার বিরুদ্ধে লড়ার জন্য আহ্বান জানাচ্ছে ইউএন, WHO, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ভুয়ো এই সমস্যাগুলো তৈরি করেছে ক্লাব অফ রোম। ভুয়ো সমস্যা না তৈরি করলে পৃথিবীর সব দেশকে একত্রিত করা যাবে না এবং সব দেশকে এক আইনের আওতায় আনা যাবে না, যেটাই হলো ওয়ান ওয়ার্ল্ড অর্ডার। এরকমই আরেকটি ভুয়ো সমস্যা হলো এলিয়েন অ্যাটাক। পৃথিবীকে আক্রমণ করবে ভিন গ্রহের বসবাসকারীরা। তাই সেটা রুখতে বা ওই সমস্যা মোকাবিলা করতে বিশ্বের সব দেশকে এক টেবিলে বসতে হবে। এবার কেন তারা এইসব করছে, কেন এত ভণ্ডামি, এত সব ভুয়ো জিনিসপত্র আনা, মানুষকে নজরদারির মধ্যে আনা, এসব কেন তারা করতে চাইছে? এর কারণ একটাই, সেটা হলো দাজ্জাল, অ্যান্টিক্রাইস্ট, ফলস মাসিহা, যার বিশ্ব পরিচালনায় যেন কোনো বাধা না আসে এবং তাকেই যেন সবাই রব হিসাবে মেনে নেয়। রব মানে যিনি প্রোভাইড করেন, প্রতিপালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব এক চোখো না। দাজ্জালকে ইন্ডিকেট করার সময় তিনি বলেন, এখন প্রথমে যেটা করা হবে সেটা হলো সবার থেকে সব কিছু কেড়ে নেওয়া হবে, তারপর বিভিন্ন শর্ত আরোপের মাধ্যমে আবার দেওয়া হবে সেগুলো অন্য বিকৃত রূপে, কৃত্রিম রূপে। যদি তাকে কোনো একজন মানুষ গড না মানে, রাব না মানতে চায়, তাহলে তাকে এগুলো প্রোভাইড করা হবে না, বঞ্চিত করা হবে, এমনকি অত্যাচারও করা হবে। পেতে গেলে করতে হবে বশ্যতা স্বীকার, যেমনভাবে বলা হচ্ছে সেই মতো চলতে হবে, গড তথা রব মানতে হবে, তারপর দেওয়া হবে। তারপর যদি কোনো একজন এইভাবে স্বীকার করার পর সেগুলো পায় এবং এরপরে সে কোনো এক ইস্যুতে প্রতিবাদ করে ফেলে, তাহলেও তার থেকে সেগুলো আবার কেড়ে নেওয়া হবে বা আর প্রোভাইড করা হবে না। অর্থাৎ যদি কেউ এটা পেতে চায়, তাকে হতে হবে মূক ও বধির গোলামের মতো, প্রতিবাদ করলেই আসবে বিপদ। এইভাবে গড মানার মাধ্যমে অনেকে ঈমান হারাবে। এখন এই মুহূর্তে বিশ্বে যে এই ব্যবস্থাটাই আনা হচ্ছে, সেটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন। এই কার্ড করুন, তবে আপনি এটা পাবেন। এই কার্ডের সাথে ওই কার্ডের লিঙ্ক করান, তারপর ওইটা পাবেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার এসেই মহিলাদের মাসিক 3000 টাকার যে স্কিম অন্নপূর্ণা ভাণ্ডার এনেছে, সেটার ফর্ম হিসাবে 11 পাতার একটি ফর্ম এনেছে, যেখানে এই টাকাটা পাওয়ার জন্যে একজন মহিলাকে হাজারো ইনফরমেশন দিতে হচ্ছে। বাচ্চাদেরকে সরকারি ভ্যাকসিন দেওয়া হয়েছে নাকি, এই তথ্য নেওয়া হচ্ছে। না দেওয়া থাকলে তাদের সমস্যা হবে। বাড়িতে 3টে রুমের থেকে বেশি রুম থাকলে দেওয়া হবে না। দলিল বা পর্চা চাওয়া হচ্ছে। এরকম আরও অনেক ইনফরমেশনস নেওয়া হচ্ছে। এগুলো সরাসরি ওই এজেন্ডার অংশ। যে ওষুধের নির্মাতা বিল গেটসই তার ফ্যামিলির কাউকে ওই ডোজ কখনো দেয়নি, সেটা দেওয়ানোর জন্যে সাধারণ মানুষের উপর কেন এত প্রেশার দেওয়া হচ্ছে, তাও আবার ফ্রিতে দেওয়া হবে। এই বিষয়টি নিয়ে অনেক আগেই ভিডিওতে বলেছি। কিছু ভিডিও রিমুভও করে দেওয়া হয়েছে। 3টে রুমের বেশি থাকলে দেওয়া হবে না, মানে 3টের বেশি 4টে রুম যদি কেউ ইউজ করে, তবে সে একটি রুম বাড়তি ইউজ করছে এবং পৃথিবী থেকে বাড়তি কনজিউম করছে, ভক্ষণ করছে, ভোগ করছে। পৃথিবীর ভারসাম্য নষ্ট করতে তারও দায় আছে। তাই সাস্টেনেবিলিটির কথা ভেবে তাকে বাকি রুমগুলো ছেড়ে দিতে বলা হচ্ছে। এই বাড়তি রুমগুলো
সরকারগুলো শীঘ্রই অধিগ্রহণ করতে পারে। স্মার্ট সিটিতে এই সব নিয়মগুলো ফলো করেই বাড়ি ঘর তৈরি করা হচ্ছে, সব লিমিটের মধ্যে। স্কোয়ার ফিট থেকে শুরু করে পানীয় জল সব কিছু লিমিটের মধ্যে দেওয়া হবে। অন্যথা হলে তার সোশ্যাল ক্রেডিট স্কোর কমবে, এমনকি তাকে ক্রিমিনাল হিসাবে দেখা হবে, ফাইন, এমনকি জেলও হতে পারে। স্কোর কমে গেলে যে কোনো শপ থেকে কিছু কিনতে পারবে না, কোনো শপিং মল বা যে কোনো জায়গায় তাকে রিজেক্ট করা হবে। মেট্রো, বাস, ট্রেন এগুলো অ্যাভেল করতে পারবে না। এগুলোর অনেকটাই অলরেডি চায়নাতে শুরুও হয়ে গেছে বেশ কিছু সময় আগে থেকেই। এই কারণে WEF এর ক্লাউস সোয়াব বলেছিলেন যে চায়নার কাছ থেকে অন্য দেশগুলোর শেখা উচিত। চায়না তাদের নজরে অনেক এগিয়ে, আর পৃথিবী বাঁচানোর জন্য তারা নাকি কাজ করছে। ডিজিটাল কার্ড দেওয়া হবে সবাইকে। এই কার্ড যারা যারা হোল্ড করবে, যাদের কাছে থাকবে, তারাই পাবে। প্রথমে অনেক রকম আলাদা আলাদা কার্ড দেওয়া হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। এখন মানুষই চাইছে একটা কার্ড দেওয়া হোক যাতে সুবিধা হয়। এই কার্ড করা, ওই কার্ড করা, এই কার্ডের সাথে ওই কার্ডের লিঙ্ক করা, এত সব কার্ড ক্যারি করা, এই সব ঝুট ঝামেলা যাতে না হয়, তাই এখন একটা মাস্টার কার্ড দেওয়া হবে যেটা সব জায়গায় ইউজ করা যাবে। সেই একই প্রবলেম রিয়াকশন সলিউশন। প্রথমে সমস্যায় ফেলে দাও, তারপর মানুষই সেটা সমাধান চাইবে, তারপর তাদের সেই সমাধান দিয়ে দাও যেটা এজেন্ডার জন্য তাদেরকে দিতে চাও। কোভিডের ওই ডোজগুলোর মতোই এটা খুবই কমন একটি টেকনিক তাদের। আগে টিএমসি, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট মহিলাদেরকে মাসিক 1500 টাকা করে দিত, যে স্কিমটি ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তারপর একদম শেষের দিকে তারা চালু করে যুবসাথী, বেকার যুবকদের জন্যে মাসিক 1500 টাকা করে। এখন এই নতুন সরকার আনছে যুবশক্তি স্কিম। এটা হলো এজেন্ডার আরও একটি গুরুত্বপূর্ণ দিক। ইউনিভার্সাল ওয়েজের সাথে এটা সম্পর্কিত। মাসিক ভাতা দেওয়া হবে সর্বত্র। যেহেতু এআই চাকরি খেয়ে নেবে, তখন জব থাকবে না, বেশিরভাগ সবাই হবে জবলেস, বেকার। তখন তাদেরকে মাসিক একটা ভাতা দেওয়া হবে, যেটার মাধ্যমে তারা তাদের প্রয়োজন মেটাবে। এই টাকার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে এবং কখনো এই ভাতা দেওয়া সিস্টেমকে বন্ধ করা হবে না। এবং এটা ইউনিভার্সাল ওয়েজ হিসাবে প্রায় পুরো বিশ্বেই চালু হয়ে যাবে। তাদের দরকার এখন ডেটা। সবাই ডেটা দিয়ে দিলেই আর সব শর্ত পূরণ হয়ে গেলেই দেওয়া হবে। সপ্তাহে 3 দিন ছুটি দেওয়া এবং বাকি দিনগুলোতেও প্রায় ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এইভাবে ধীরে ধীরে কোভিডের সময়কালীন পরিস্থিতি সব সময়ের জন্যই থেকে যাবে। কোভিডের সময়টা ছিল অনুশীলন করানোর জন্যে, অভ্যস্ত করানোর জন্যে। ওই সময় সবাইকে চাল ডালও দেওয়া হয়েছিল। সপ্তাহে 70 ঘন্টা কাজ করতে হবে, 90 ঘন্টা কাজ করতে হবে, এরকম তরজা চালানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রীতিমতো হেডলাইন হয়ে গেছে। ইনফোসিসের সিইও, অন্যান্য কোম্পানির সিইওরা এই সব আলোচনা করেছে। তাদেরকে রীতিমতো পাগলও বলা হয়েছে। আসলে 3 দিন ছুটি দেওয়া হবে এবং বাকিগুলো ওয়ার্ক ফ্রম হোম করে দেওয়া হবে। এই জন্যেই এই তরজা। বলা হয়েছে এদের কোনো পরিবার নেই, তাই এরকম বলছে যে সব সময় কাজ করে যাও। আসলে এই সব সিইওদের তথা ওয়ার্ক কালচারের বিরুদ্ধে যাতে এমপ্লয়িরা ক্ষেপে ওঠে এবং বেশি ছুটির সমর্থনে জনমত তৈরি হতে পারে, তার জন্যই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সব লোকগুলো এই কথাগুলো জেনে বুঝে বলেছে এবং আলোচনা করেছে। যে গভর্নমেন্টই আসুক না কেন, রেজাল্ট একই হবে। সারা বিশ্বের যে কোনো দেশেই যে গভর্নমেন্টই আসুক না কেন, তারাই একই এজেন্ডাতে কাজ করবে। প্রত্যেক দেশেরই পক্ষ বিপক্ষ সব পার্টি একই কাজ করছে। যেমন ভারতে বিজেপি ও কংগ্রেস। কংগ্রেস হাজারো মাইল জঙ্গল সাফ করে ফেলছে, বিজেপিও সেটাই করছে। আরাবল্লী ধ্বংস করে ফেলছে। এদের পুরো কর্মকাণ্ডই একই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জন্য কাজ করে যাচ্ছে এরা। তারপর হিপোক্রেসি দেখুন, যারা সমস্ত সবুজ ধ্বংস করছে তারাই আবার পরিবেশ রক্ষার শিক্ষা দিচ্ছে মানুষকে। অ্যামাজন রেন ফরেস্টের লাখো গাছ সাফ করে দিয়ে চওড়া লেনের রাস্তা তৈরি করে ব্রাজিলের COP30 মিটিংয়ে বসেছিল 2000 শয়তান। এছাড়া যে যে রাজ্যগুলোতে আঞ্চলিক পার্টিগুলোকে সরিয়ে দিয়ে বিজেপি ক্ষমতায় আসছে, সেই সমস্ত পার্টিগুলো আসলে বিজেপির বি টিম। এই সব প্রত্যেকটি দলকে বিজেপি বা RSS তৈরি করেছে। ওই সমস্ত আঞ্চলিক দলগুলো ওই সব রাজ্যগুলোতে হয় সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে অথবা বর্ণগত, জাতিগত যে শ্রেণীবিন্যাস আছে সেই বিষয়গুলোকে উস্কেছে, উঁচু নিচু জাতপাতের বিষয়টাকে উস্কেছে। এইভাবে একটি আবেগ তৈরি করে বিজেপি তার রাস্তা তৈরি করেছে, সেখানে ঢুকে পড়েছে।
যেমন ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির টিএমসি পার্টি মুসলিমদের ত্রাতা হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করে, ফলে একটা বিপরীত হিন্দু সেন্টিমেন্ট তৈরি হয়, যেটা সুবিধা নেয় বিজেপি। মহারাষ্ট্রে এই কাজটাই করে শিবসেনা, উত্তরপ্রদেশে মায়াবতীর বিএসপি, আসামেও একই ছক। মহারাষ্ট্র ইউপিতে উঁচু নিচু জাতপাতের বিষয়টাকে ইউজ করা হয়। এই লিস্টে আছে তামিলনাড়ুও। এখানেও বিজেপি কোনোভাবেই ঢুকতে পারছে না, তাই এইবার তাদের বি টিম হিসেবে বিজয় থালাপাথির পার্টিকে নামিয়েছে। দেখবেন ক্ষমতায় বসার সময় থেকেই এই থালাপাথি এমন সব কন্ট্রোভার্সি, বিতর্ক সৃষ্টি করছে, যেগুলো সাম্প্রদায়িক সুরসুরি দেয়, হিন্দু সেন্টিমেন্ট জাগিয়ে তুলতে পারে, যাতে বিজেপি সেই সুযোগে ঢুকতে পারে। বিজেপি জিতে আসার পর তারপরে এই বি টিমগুলো সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, তাদের আর কোনো অস্তিত্ব থাকে না, তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এখানে একটা বিষয় নোট করার মতো, মমতা ব্যানার্জির ব্যানার্জি টাইটেলটি 5টি সবচেয়ে উঁচু বর্ণের কুলীন ব্রাহ্মণদের মধ্যে পড়ে, আর আরএসএসের প্রায় সব নেতৃস্থানীয় পর্যায়ে আছে এই ব্রাহ্মণরাই। এখন উনি এই দুই অঞ্চলকে উত্তপ্ত করতে লেগেছেন। উদ্দেশ্য একই, যেটা এই ভিডিওতেই বলেছিলাম। ভিডিওটি রিমুভ করে দেওয়া হয়েছে, পরে রিআপলোড করা হতে পারে। এমনকি এখন টিএমসি বা তৃণমূল কংগ্রেস পার্টিকে ভেঙে নতুন তৃণমূল পার্টি তৈরি করা ঋতব্রতর টাইটেলও ব্যানার্জি। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের মতো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহিন যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বেহেনা যোজনা, তামিলনাড়ুর কালাইঞ্জার মাগালির উরিমাই থোগাই, কর্ণাটকের গৃহা লক্ষ্মী স্কিম, গৃহা মানে গৃহ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মাওয়াধিয়া সৎকার যোজনা, এসব স্কিমগুলোর মাধ্যমে ফ্যামিনিজমের বিষয়টিকেও হাওয়া দেওয়া হয়। এটাও সেই একই এজেন্ডার অংশ। আশ্চর্যের বিষয় হলো, কনস্পিরেসি থিওরি নিয়ে যারা আলোচনা করে তারাও এই এজেন্ডা নিয়ে, মানে ইউনাইটেড নেশনের এই এজেন্ডার বিষয়টি নিয়ে কিছুই বলে না, যেন এটা বলার বিষয়ই না, এড়িয়ে যায়। আমার মাথায় ঢোকে না এটা ছাড়া তারা বলেটা কি, আর থাকেই বাটা কি। অথচ এটাই এখন সারা বিশ্বের সমস্ত মানুষের জীবনের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব ফেলছে। বিশ্বের সব জিওপলিটিক্যাল রিলেশনশিপের গল্পও তৈরি হয় ওটার জন্যেই। অথচ প্রায় সমস্ত মানুষই এই এজেন্ডার নামই কখনো শোনেনি। এডুকেটেডদের অবস্থা আরও খারাপ, তারা তো কখনো বইয়েও পড়েনি এই বিষয়ে, অথচ বিষয়টি নিয়ে স্টুডেন্টদের পড়াচ্ছে, সেমিনার টপিকে আলোচনা করছে, জার্নাল পাবলিশ করছে, কনফারেন্স করছে, সবই করছে, কিন্তু কে কী উদ্দেশ্যে এই বিষয় নিয়ে এলো, কেন নিয়ে এলো, সে সম্পর্কে ঘুণাক্ষরেও জানে না। এইভাবে মানুষের কাছে সম্পূর্ণ গোপন রেখে তারা যে কাজ করে চলেছে, এটাও তাদের একটা সাফল্য। পশ্চিমবঙ্গের সমস্ত সিস্টেমকে চেঞ্জ করে ফেলা হচ্ছে, নিয়ম পাল্টে ফেলা হচ্ছে। অনেক সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এইভাবে একসাথে সব নিয়ম কেন চেঞ্জ করে ফেলা হচ্ছে, এরকমভাবে কি পসিবল? এটার উত্তরই এজেন্ডা 21। যে কোনো মূল্যে বাই হুক অর ক্রুক পরিবর্তন করা হবে। আর 2026 মানেই আমূল পরিবর্তনের অধ্যায় শুরু, যেটা 2026 শুরুর আগেই বলেছিলাম এই ভিডিওতে। আরও একটা বিষয় লক্ষ্য করবেন, কোনো একটা বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে সাধারণ মানুষদের জন্যে, কিন্তু সেটার মূলে গিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না বা পরিবর্তন করা হচ্ছে না। এটাই হিপোক্রেসি। মানে প্লাস্টিক ইউজ করতে বারণ করা হচ্ছে নেচারের কথা বলে, কিন্তু প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের বন্ধ করা হচ্ছে না, তারা সব কিছু বিন্দাস চালিয়ে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে, একজন বাড়িতে বসে থাকবে, স্মার্টফোনে পাবজি খেলে, ওটিটি দেখে, জুয়া খেলে সময় কাটাবে, আর তাকে মাসিক ভাতা দেওয়া হবে। সে কোনো প্রতিবাদ করতে পারবে না। এভাবেই সে তার নিজের সত্তাকে হারাবে। তাকে তার সৃষ্টিকর্তা যে ক্ষমতা দিয়েছেন সেটার কথা মনে রাখা বা চর্চা করা, এগুলো কিছুই সে করবে না। প্রপার গোলামে পরিণত হবে। কানেক্টিভিটি আরও অনেক স্ট্রং করে দেওয়া হবে। দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে। সব কিছু হবে আরও অনেক ফাস্ট। বেশিরভাগ জায়গাকে মোনোরেল, মেট্রো রেলে কানেক্ট করা, ফ্লাইং কার, উড়ন্ত যানগুলো স্বল্প ডিস্টেন্সের মধ্যে ইউজ করা হবে। এরোপ্লেন সহ অন্যান্য যানগুলো সবার জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হবে। সব কিছু হাতের মুঠোয় এই ফিলিং দেওয়া হবে। 5G 6G সর্বত্র ইউজ হবে। আর এগুলোর কারণে থাকবে মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক ফ্রিকোয়েন্সি। দ্রুত ইন্টারনেট থাকার কারণে অটোমেটিক সব সিস্টেমগুলোকেও অ্যাক্টিভেট করে দেওয়া হবে। চালকবিহীন যানবাহনগুলো ব্যাপক হারে রাস্তায় নেমে পড়বে। অটোমেটেড সব সিস্টেমগুলো চালু হয়ে যাবে। 15 মিনিট সিটি নিয়ে অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটাও এই বিষয়ের সাথেই সামঞ্জস্যপূর্ণ। এর সাথে আছে খাবারের বিষয়টি। সে খাবে কি? তাকে খাওয়ানো হবে কৃত্রিম সব খাবার। তার কাছ থেকে প্রাকৃতিক সমস্ত অরিজিনাল ন্যাচারাল জিনিস সরিয়ে নেওয়া হবে।
শরীরের জন্য ক্ষতিকারক জেনেটিক্যালি মডিফাইড জিএমও খাবারগুলো তাকে খাওয়ানো হবে। ন্যাচারাল মাছ, মাংস, ডিম সে পাবে না। মাংস, ডিম এসব কিছু বিল গেটসদের কারখানায় তৈরি করা হবে। সোয়াবের চোখে 1 নম্বর চায়নার কারখানায় তৈরি করা হবে। ন্যাচারাল ফুড সোর্সেসগুলোকে ধ্বংস করে দেওয়ার নানা চক্রান্ত চালানো হচ্ছে। অলরেডি আসল শস্যের বীজ চাষিদের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে মডিফাইড বীজগুলো। যদিও ইসলামে শূকরের মাংস খাওয়া হারাম, তবে এই ব্যাপারটাও এখানে বলতে হবে। শূকরের মিট আমেরিকার একটা বড় ফুড সোর্স হিসাবে ব্যবহৃত হয়। কোভিডের সময় থেকেই পিগ ফার্মগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ওই সময় খবরে আসে 14 লক্ষ ক্যাপাসিটির পিগ ফার্মের সব শূকরকে মেরে ফেলা হয়েছে। এই সব পশু থেকে মহামারী ছড়াচ্ছে এই অজুহাত দেওয়া হচ্ছে। আসলে উদ্দেশ্য হলো মানুষকে প্যাকেটজাত কৃত্রিম মাংসতে নিয়ে আসা। গোহত্যার বিষয়টিও বলা হচ্ছে ওই কারণেই। এটারও কারণ ওইটাই। ধীরে ধীরে প্রায় সব রকম প্রাণী, মাছ যেগুলো ন্যাচারাল, এই রকম সব কিছুর উপরেই নিষেধাজ্ঞা লাগানো হবে। কৃত্রিম জিনিস খাওয়ানো গেলে মানুষকে আরও ভালোভাবে কন্ট্রোল করা যাবে, কারণ মানুষের তখন সব কিছুই হয়ে যাবে কম্প্রোমাইজড। মানুষের উচ্চতর আধ্যাত্মিক শক্তি, প্রজনন ক্ষমতা সব কিছুকে ধ্বংস করে দেওয়া যাবে। কেমট্রেলের মাধ্যমে বিষাক্ত জিনিস ছড়িয়ে দিয়ে ন্যাচারাল অনেক উপকারী গাছপালা ধ্বংস করে দেওয়া হচ্ছে। যেমন তার মধ্যে একটি নিম গাছ, আরশোলা, পোকামাকড় এগুলো খেতে ইন্সপায়ার করছে UNFDA-রা। বলছে ন্যাচারাল ফুড সোর্স নাকি নিঃশেষ হয়ে যাচ্ছে, পশু পাখি থেকে রোগ ছড়াচ্ছে, তাই তাদেরকে অ্যাভয়েড করে পোকামাকড় খেয়ে বেঁচে থাকো। সমুদ্র যে সামুদ্রিক প্রাণীদের মাধ্যমে বিশাল অফুরন্ত খাবারের যোগান দিতে পারে, যা আরও অনেক বিলিয়ন মানুষকেও টানতে পারে, সেই রকম রিসোর্সেসগুলোকে অ্যাক্সেসই করতে দেওয়া হচ্ছে না। আর বলা হচ্ছে সব নাকি শেষ। আদিবাসীরা বিভিন্ন রকম পশু পাখি মেরে খেত, তাদেরকেও সেটা আর খেতে দেওয়া হচ্ছে না, যেগুলোর বিরূপ প্রভাবও পড়ছে বিভিন্নভাবে। যেমন গ্রামে গঞ্জে এখন শিয়ালের উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এভাবেই কৃত্রিম সংকট, কৃত্রিম সমস্যা তৈরি করেছে এরা। আদিবাসীরা প্রকৃতির সবচেয়ে কাছে থাকে, প্রাকৃতিক জিনিস খায়, প্রকৃতির সাথে মিশে থাকে। ফলে এরা দাজ্জালের শয়তানি এজেন্ডা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। যাতে এটা তারা না করতে পারে, তার জন্য আদিবাসীদেরকেও জব্দ করা হচ্ছে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে তাদের বাসভূমি থেকে। মূলত জঙ্গল এরিয়াগুলো সাফ করে ফেলা হচ্ছে। তাদেরকে জোর জবস্তি সভ্য করার নামে এই শয়তানি সিস্টেমের মধ্যে আনা হচ্ছে, যেটা নিয়ে এই ভিডিওতে বলেছিলাম। এখন উচ্ছেদ চলছে। স্টেশন চত্বরে, রাস্তাঘাটের পাশে থাকা ছোট ছোট ক্ষুদ্র মাইক্রো ব্যবসায়ীদেরকে তুলে দেওয়া হচ্ছে। বেআইনিভাবে তৈরি করা হয়েছে এসব। এই অজুহাতে কোনো কম্পেনসেশন ছাড়াই সবাইকে তুলে দেওয়া হচ্ছে। রাফ এস্টিমেট অনুযায়ী বলা হচ্ছে প্রায় 1 কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর ফলে প্রভাবিত হবে, যাদের জীবন জীবিকা সব কিছু এই ব্যবসাগুলোর উপরে নির্ভরশীল। কোভিডের লকডাউনের সময় ক্ষুদ্র এবং মাঝারি লক্ষ লক্ষ ব্যবসায়ীদের সারা পৃথিবীতে ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছিল, যাদের ব্যবসা মারা পড়েছিল, এবং সেগুলো দখল করে বিগ বিজনেস টাইকুনরা, আম্বানি, আদানি, গেটস, মাস্কদের মতো ব্যবসায়ীরা। এইভাবে ছোট ব্যবসায়ীদেরকে ধ্বংস করার কারণ হলো যত কম সংখ্যায় বড় ব্যবসায়ীরা কন্ট্রোল করবে, ততই আইন লাগু করতে সুবিধা হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এজেন্ডার জন্য, ততই সুবিধা হবে। উচ্ছেদের একটা কারণ হলো এটা। আর এভাবে বেকারত্বও বাড়বে। যেটা বললাম সেটার সাথেই এটাও সম্পর্কিত। আবার অনেক বেকার বাড়লে তারা চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপকর্মে লিপ্ত হবে, অরাজকতা তৈরি করতে পারবে, যেটা বিশৃঙ্খলা তৈরিতেও কাজে লাগবে। অর্দোয়াব চাও। এর সাথে আছে যা কিছু চাইবে সব কিছু হাতের সামনে পেয়ে যাবে। টেলিপ্যাথির মজা নেওয়ার জন্য আছে স্মার্টফোন, ইলন মাস্কের টেলিপ্যাথি। তারপর আলাদিনের আশ্চর্য প্রদীপের কাজটা করবে ব্লিঙ্কিটের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো, যারা ক্লিক করার সাথে সাথে বাড়ির দরজায় নিয়ে হাজির হবে। ইউনিক কোনো কিছু ভাবার, নিজেকে নিয়ে চিন্তা করার, নিজের আধ্যাত্মিক উত্তরণ করানোর তার দরকারই পড়বে না। সে গোলাম হয়ে থাকবে। এইভাবেই তারা সমস্ত সিস্টেমটাকে তৈরি করছে। অনেকটাই সফল হয়ে গেছে তারা। কল্কি সিনেমায় একটি দৃশ্যে দেখানো হয়েছে প্রভাস একটি ডিমকে একটি শক্তপোক্ত কন্টেনারের মধ্যে রীতিমতো লুকিয়ে রেখেছে, এবং মাঝে মাঝে সে এই ডিমটি দেখে, কারণ এই ডিমটি অরিজিনাল একটি ডিম। কোথাও আর এখন এই ডিম পাওয়া যায় না, তারা খায় কৃত্রিম ডিম। এই কারণে সে শোপিস হিসাবে ডিমটিকে রেখেছে। ঠিক এই রকমই সিচুয়েশন আসতে চলেছে নিয়ার ফিউচারে, সেই বিষয়টিকেই দেখানো হয়েছে। এগুলো থেকে বাঁচার জন্যে সমস্ত প্রাকৃতিক জিনিসগুলোকে আঁকড়ে ধরে থাকতে হবে, নাহলে অচিরেই ন্যাচারাল জিনিস বলে আর কিছুই থাকবে না। এছাড়া সমস্ত মানুষের জমি জায়গা নিয়ে নেওয়া হবে,
সেটা নিয়েও একটি ভিডিওতে বলেছিলাম। এই বিষয়টাও খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছে। হয়তো মানুষকে নিজেদের জমি জায়গা ভিটে এই সবেরও প্রমাণ দিতে হবে। ধীরে ধীরে তারা এমন সিচুয়েশন তৈরি করবে যখন মানুষ আর কিছু নিজের বলে দাবি করতে পারবে না। তারা সবসময় নজরদারির মধ্যে থাকবে, যেটা WEF তাদের একটি আর্টিকেলেই বলে দিয়েছিল। যদিও প্রচুর মানুষ সমালোচনা করতে শুরু করে দিলে তারা এই আর্টিকেলটিকে তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। আর একটা বিষয় বলতে হয়, মানুষ মনে করে যে বিজেপির টার্গেট শুধু মুসলিমরা। এটা মুসলিম হিন্দু সবাই মনে করে, কিন্তু বিষয়টা মোটেও এরকম না। তাদের টার্গেট এজেন্ডা 21। এই কারণে প্রায় সব ইস্যুতে হিন্দু মুসলিম সবাই যখন ক্ষতিগ্রস্ত হয় বা প্রভাবিত হয়, সেটা উচ্ছেদ হোক বা যে কোনো বিষয় হোক, তখন এই সব মানুষরা আর কারণ খুঁজে পায় না, মাথা চুলকায় যে এরকম কেন হচ্ছে, এরকম তো কথা ছিল না। আসলে এজেন্ডা বাস্তবায়নই মূল লক্ষ্য। বলা হচ্ছে জুলাই মাস থেকেই ডিজিটাল মিটার বসিয়ে দেওয়া হবে এবং মোবাইল রিচার্জের মতোই সেখানেও রিচার্জ করতে হবে এবং রিচার্জ শেষ হয়ে গেলেই কারেন্ট অফ হয়ে যাবে। এতে যে অসুবিধার সম্মুখীন হবে মানুষ, সেটা থেকে বাঁচতে সবাই সোলার প্যানেল বসাতে চাইবে। সবাইকে ডিজিটালাইজড নজরদারির মধ্যে নিয়ে আসা যাবে। এটাও সেই প্রবলেম রিয়াকশন সলিউশন। এখানে একটা কথা বলার দরকার, এজেন্ডার একটা বড় কাজই হলো ডেটা সংগ্রহ করা এবং এরপর থেকে যারা ভুল ডেটা দিয়ে, নকল ডকুমেন্টস দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য স্কিমের টাকা নিতে যাবে, তারা ঘোর বিপদে পড়বে। তাদের এগেনস্টে কড়া ব্যবস্থা নেওয়া হবে। টিএমসি পার্টি যতটা লুজ দিয়েছিল ইচ্ছা করে, ততটাই কড়া হবে এই সরকার দুর্নীতি দমনের নামে। ইচ্ছা করে টিএমসি সরকার ফুটপাথে সবাইকে বসিয়েছিল, কিন্তু এখন তাদেরকে আইন দেখিয়ে তুলে দেওয়া হচ্ছে। এই রকমভাবেই যারা মনে করছে যে ভুল ডকুমেন্টস দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া গেছে, এখন অন্নপূর্ণা ভাণ্ডারও পাওয়া যাবে, তারাই এই ট্র্যাপে পড়বে। বলেছিলাম যে বড় একটা আন্দোলন শুরু করা হবে ভারতে পরিকল্পনা মাফিক, সেরকমই এখন দেখা যাচ্ছে। ককরোচ জনতা পার্টি বিক্ষোভ শুরু করে দিয়েছে। যেহেতু এটা পরিকল্পনা, তাই কোর্টও তাদের বিরুদ্ধে মামলা নিতে চায়নি। খান স্যার, যে কিনা তাদেরই এজেন্ট, তার কোচিং সেন্টারে আক্রমণের নাটক সাজিয়ে ইয়াং জেনারেশন যারা খান স্যারের ফ্যান, তাদেরকে বিক্ষুব্ধ করে তোলা হচ্ছে, যাতে সবাই রাস্তায় নামে স্বতঃস্ফূর্তভাবে।